এখানে আরেকটা কথা আমি এই যেটা আসলে জানতে চাচ্ছি যে এই ভিডিওতে ইলিয়াস সাহেব আরেকটা প্রসঙ্গ এনেছেন। সেই প্রসঙ্গটা হলো আপনার নাকি একটা টেলিভিশন ছিল যার নাম হলো স্বাধিকার। সেই টেলিভিশনের আমি যতটুকু জানি সেখানে আমি 2 একবার গিয়েছি, অস্বীকার করবো না। আমি গিয়েছি এই কারণে যে ওটার দায়িত্বে ছিলেন মিস্টার মুস্তফা ফিরোজ। মুস্তফা ফিরোজ ব্যক্তিগতভাবে আমার বন্ধু, এবং ওখানে উনি প্রাথমিকভাবে কাজ চলছিল একদম শুরুর দিকে, এবং সেখানে উনি একটা টক শো মতো করার চেষ্টা করেছিলেন, এবং সেখানে 2 একদিন আমি অতিথি হয়ে গিয়েছি। এটুকু ছাড়া আমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু ইলিয়াস সাহেব তার ভিডিওতে দাবি করেছেন যে স্বাধিকার টেলিভিশনে ওটা নাকি এমডি ছিলেন মিস্টার জাহিদুর রহমান, এবং সেখানে নাকি আমিও একটা বড় পদে ছিলাম, এবং আমরা দুজন নাকি আপনাকে এটা নিয়ে ব্ল্যাকমেল করেছি, এবং ওখান থেকে নাকি প্রচুর টাকা আমরা লোপাট করেছি। আপনি কিন্তু বলবেন যে স্বাধিকার টেলিভিশনের বিষয়টা কি? আসলে স্বাধিকার টেলিভিশনটা কোনো এক সময় বোধহয় 23 বা আরো আগে, কত সাল আমার ঠিক খেয়াল নাই, তো সেই সময়ে আমার 2 একজন সাংবাদিক বন্ধু আমাকে উৎসাহিত করেন, আপনারা না। জি। তো তখন আমি চিন্তা করি যে একটা টিভি চ্যানেল আমরা করতে পারি কিনা। তো সেই সুবাদে ওনাদের সাথে আমি যোগাযোগ করি, তার মধ্যে আপনারা কেউ ছিলেন না। যোগাযোগ করলে ওনারা আমাকে কিছু ধারণা দেন। তো আমি প্রাথমিক ধারণা পাওয়ার জন্যই আসলে কর্ম উদ্যোগগুলো গ্রহণ করি, এবং স্বাধিকার নাম দিয়ে আমরা কিছু দূর এগোই। কিন্তু কোনো এক পর্যায়ে আমি একটা দুটো টক শো বা একটা প্রোগ্রাম করতে গিয়ে আমি বুঝলাম যে এটা ফুল টাইম অ্যাটেনশন লাগবে, এবং আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে নিয়ে 16 আনা প্রি অকুপাইড, আমার পক্ষে এটা কোনোভাবেই আমার মানে দিস ইজ নট মাই কেক। যার জন্য কিছুদিন এই জিনিসটাকেই করে আমি আর ওই অগ্রসর হই নাই, এটার অনুমোদনের ব্যাপারে আর এগোই নাই আমি। আচ্ছা, আপনি তাহলে মোটামুটি ফুল টাইম ব্যবসা, মানে ফুল টাইম আপনি বিশ্ববিদ্যালয়টাই, এটাই আমার মেইন কাজ। বিশ্ববিদ্যালয়ে আপনি কি ছিলেন? আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, একমাত্র ফিনান্সিয়ার, এবং আমার ব্যক্তিগত জীবনে আমি একেবারেই গ্রাম থেকে উঠে আসা, আমার আব্বা একজন কৃষক ছিলেন, সেই পরিবার থেকে উঠে এসে আমি যত উপরে গেছি আমি তত ভালো করেছি রেজাল্ট। যার জন্য এক পর্যায়ে আমার মনে হয়েছে, কারণ আমি মাত্র 26 বছর বয়সে পিএইচডি করি, যেটা রাশিয়ার মস্কো ইউনিভার্সিটির জন্য এটা একটা রেকর্ড। তারপরে আমি খুব অল্প বয়সে ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর হই 27 বছর বয়সে। ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি কোন দেশে? ইংল্যান্ডের টপ ইউনিভার্সিটি গুলোর একটা। আচ্ছা। এরপরে আমি নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়, নিউজিল্যান্ডের 1 নম্বর ইউনিভার্সিটি, ওই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 4.5 বছর চাকরি করে আমি ফুল প্রফেসর হই, এবং ওখান থেকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর পদে আমি ইন্টারভিউতে ফার্স্ট হই। তখন আমি দেশে আসি। না, আপনি বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ছিলেন? 16 বছর ছিলাম, মানে একেবারে নিউজিল্যান্ড থেকে 84 সালের মাঝামাঝি আসি, আর 1 নাগাড়ে 2000 সাল পর্যন্ত। 2000 সাল পর্যন্ত? জি, বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর ছিলাম ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, ওয়ার্ল্ড ব্যাংক। হ্যাঁ, তো অনেক বড় পদে ছিলেন আপনি। জি জি। তো কারণ আমি তো নিউজিল্যান্ডে ফুল প্রফেসর হলাম ওই ইয়াতে 84 সালে। জি। তো মাঝামাঝি তখন নিউজিল্যান্ডে প্রমোশন পাইলাম, আর ইন্টারভিউ দিছিলাম ওয়ার্ল্ড ব্যাংকে, ওটাতেও আমি 21টা দেশের কান্ট্রি ডাইরেক্টর নেবে আমি ফার্স্ট হলাম। তখন সবচেয়ে বড় দেশ ছিল ইজিপ্ট। জি। বাট আমি কয়েকদিন ওখানে আমি বললাম যে জয়েন করার আগে আমি একটু দেখে আসি। দেখে এসে আমার ভালো লাগলো না, আমি বললাম যে আমি বাংলাদেশ ছাড়া অন্য কোথাও জব নেবো না, তাইলে আমি নিউজিল্যান্ডে থেকে। তার মানে এই যে বিদেশের এবং দেশের ওয়ার্ল্ড ব্যাংকের বিদেশি প্রতিষ্ঠানের এই চাকরি থেকে আপনার উপার্জিত অর্থ সঞ্চয় করে আপনি আমার আমি যখন অধ্যাপক ছিলাম তখনও আমি অত্যন্ত মার্জিত মানুষ। আমি ওই বিশ্ববিদ্যালয়ে একমাত্র শিক্ষক যে 3টে সাবজেক্ট পড়াতে পারতাম, কারণ আমার 2টো সাবজেক্টে মাস্টার ডিগ্রি, ইকোনমিক্স এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আর পিএইচডি আমার প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর উপরে, টেক্সটাইলের, বাংলাদেশের এই গার্মেন্ট সেক্টর এটা আমার হাতে তোলা। তো যার জন্য আমি এই যে 3টে সাবজেক্ট পড়াই আমাকে অত্যন্ত করতো, অ্যাপ্রিসিয়েট করতো। দ্বীপের দেশ তো নিউজিল্যান্ড, ওখানে টিচার পাওয়া যায় না,
3জন টিচারের জায়গায় 1জন টিচার রেখে কাজ চলছে, অতএব তারা আমারে দ্রুততম সময়ে 4.5 বছরের মাথায় তারা আমাকে, মানে আমি, তাহলে এখন প্রশ্ন হলো যে আপনি এত কিছু করে একটা বিশ্ববিদ্যালয় করলেন, জি, সেই বিশ্ববিদ্যালয়ের নামে এমন একটা স্ক্যান্ডালাস রিপোর্ট অথবা মানে বয়ান মিস্টার ইলিয়াস হোসেন তৈরি করলেন, কারণ আপনার বিশ্ববিদ্যালয়ে কি কোনো ঝামেলা চলছে? আমার বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি কোনো ঝামেলা নাই, একাডেমিক্যালি আমরা অত্যন্ত ভালো করতেছিলাম। 2012 সালে অনুমোদন পাই, তারপরের থেকে আমার ছাত্র সংখ্যা যেখানে অন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র পায় না, আর আমাদের ছাত্র বেশি বলে ইউজিসি একবার কমপ্লেনও করেছে। আর পার্মানেন্ট ক্যাম্পাস আমরা করছি ইউনিভার্সিটি অ্যাপ্রুভালের উইদিন 2 ইয়ার্স, এবং গাবতলীতে 14 তলা বিল্ডিং আমাদের। জি, কোনো দিক দিয়ে আমি কোনো গ্যাপ রাখি নাই, কারণ আমার সারা জীবনের সম্পদ যা আমি অর্জন করছিলাম তার একটা মেজর সিংহভাগ আমি এখানেই ব্যয় করছি, কারণ আমার আর অন্য কোনো স্বপ্ন নাই। বিশ্ববিদ্যালয়টাকে একটা কোয়ালিটি এডুকেশন দেয়া এবং গ্রামের গরিব ছাত্রদের জন্য আমার বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষ দিক হলো টিউশন ফি অত্যন্ত কম। মানে কম কত, একটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম 4 বছরের প্রোগ্রামে নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্টে যেখানে অ্যারাউন্ড 20 লাখ টাকা, সেখানে আমার ওখানে 2.5 লাখ থেকে 3.5 লাখ টাকা। তো এই যে অল্প খরচে আমি এই কোয়ালিটি এডুকেশনটা দিই, এটার কারণ হলো যে আমি জানি গ্রামের ছেলেরা একবেলা জমিতে কাজ করে একবারে কলেজে পড়ে, তারপরেও তারা ভালো রেজাল্ট করে, কারণ তাদের মাথা ভালো। সেই সব ছেলেগুলোরে আমি চেষ্টা করেছি আমার বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ডিগ্রি দিতে, এবং অদ্যাবধি মোর দ্যান 34,000 স্টুডেন্ট আমরা বের করেছি ডিগ্রি নিয়ে। তাহলে এখন মানে আপনি বলেন যে সমস্যা ইদানিং একটা শুরু হয়েছে, এটা কি সমস্যা? আসলে খানিকটা পারিবারিক, কারণ আমি বিশ্ববিদ্যালয়ের এক পর্যায়ে আমার স্বপ্ন যে এটা আমি ওয়াকফা করে দিয়ে যাব, আমার জীবদ্দশায় এটা আমি চালাবো, তারপরে ওয়াকফা করে দিয়ে যাব যাতে জনকল্যাণে লাগে। আর আমার পরিবার, মানে আমার একটাই ছেলে, 2টে মেয়ে, তাদের মঙ্গলের জন্য আমি একটা ইন্ডাস্ট্রি করেছি, ছোট এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমার ছেলে ওটা চালায় এবং মোটামুটি ভালোই চালাচ্ছে সে। তো আমার ধারণা তার রুটি রুটির জন্য ওটা এনাফ, এবং বিশ্ববিদ্যালয়টাকে আমি স্বপ্ন দেখেছিলাম যে এটাকে আমি একটা ওয়াকফ করে দিয়ে যাব যাতে জনকল্যাণে কাজে লাগে। তো দুঃখের বিষয়, এই বিষয়টা আমি জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট্রার অফিসে আলোচনা করেছিলাম যে ওয়াকফ করার নিয়ম কানুন গুলো কি। আচ্ছা, তো এই আলোচনা আমার ছেলে একজন ভাইরা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, সে জানতে পারে। সে জানতে পেরে আমার ছেলের সাথে, হয়তো ছেলের নিয়েই করছে বা সে চক্রান্ত করে, আমরা যারা প্রতিষ্ঠাতা ছিলাম, আমি এবং আরো 2-3 জন, একজন সিনিয়র লোক ছিলেন আওয়ামী লীগের, তো এদের যাদের সহযোগিতা নিয়ে আমি কাজটা করছিলাম, তাদের সহ একেবারে 1 থেকে 3 জন সদস্যকে তারা টোটালি বাদ দিয়ে, আমাকে সহ বাদ দিয়ে, তারা ওই আমার ছেলের ভাইরা, তার আর 2 একজন বন্ধু বান্ধব আত্মীয় মাস্তান, এদের ঢুকাইয়া একটা ভেগ, মানে ফরজারি করে একটা বোর্ড তারা গঠন করে, তারা প্রচার করে যে এটাই বোর্ড। তো আমি প্রতিষ্ঠা করলাম, আমি এটাকে আমার জমি আমার নামে, রাজুকের বিল্ডিং অনুমোদন করলাম আমার নামে, অথচ সেই বিশ্ববিদ্যালয় আমি কেউ নেই। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তার জন্য আমি এটা জানতে পারার পরে একদিকে আমি কোর্টে কেস করি, এটাও হাইকোর্টে এখন বিচারাধীন, সুপ্রিম কোর্টের। আর বিষয়টা আমি ইউজিসি এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও জানাই, তারাও বিস্মিত হয়ে গেছে যে জয়েন্ট স্টক এটা কিভাবে করবে। তো এই ইনভেস্টিগেশনের আওতায় আছে এটা, আশা করি তারা আমার পক্ষে রায় দেবে, কারণ এত বড় একটা ফৌজদারি তো হতে পারে না। আপনি এটা আদালতে মামলা করেছেন, সেই মামলায় এখন এটা কোন পর্যায়ে আছে? এটা ডিস্ট্রিক্ট থেকে এটা উঠে হাইকোর্ট, এবং হাইকোর্টের একেবারে স্পেশাল সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে একটা হাইকোর্টকে তারা সুপ্রিম কোর্ট দিয়ে দিছে যে তোমরা ডিটেল উভয় পক্ষকে করে স্টাডি করে ডিটেল রায় দিয়ে দাও। আচ্ছা, এখন তাহলে ওটার এখন ওই যে ট্রাস্টি বোর্ড,
জি মানে আপনার মূল যে বক্তব্যটা যে আপনার পুত্র, একমাত্র পুত্র, আপনার একটাই পুত্র তো? একটাই ছিল। আচ্ছা, একমাত্র পুত্র আপনাকে বেসিক্যালি ট্রাস্টি বোর্ড থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, এখন আপনি ট্রাস্টি বোর্ডে ওনাদের যে নিয়ম কানুন ওই নিয়মে নাই, নাই আমি না। এবং আপনার বক্তব্যে পুরো জিনিসটা তারা জালিয়াতি করেছে, হ্যাঁ, জান জালিয়াতি। এবং সেই জিনিসটা মামলা হতে হতে হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টের রায় বুঝে আপনার পক্ষে গিয়েছে, হ্যাঁ, তারপরে সেটা সুপ্রিম কোর্টে এখন অ্যাপিলেট ডিভিশনে আছে। তো এই পর্যায়ে তারা যখন দেখছে যে কোন রকম সুযোগ সুবিধা নাই, তখন কি এমন হতে পারে যে তারাই আপনার বিরুদ্ধে এরকম একটা অপপ্রচার অথবা স্ক্যান্ডাল তৈরি করে আপনাকে সোসাইটি মানে সামাজিক ভাবে এক ধরনের ডিফেম করার চেষ্টা করছে? শিওর, কারণ তারা আমি শোনা কথা, আমি সত্য কিনা জানি না, বাট তারা এর পিছনে একটা বড় ধরনের অঙ্ক, 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করেছে। জি, করে এই ইলিয়াস, এই নাম আমি জীবনে প্রথম ওই ওই ইয়ার থেকে শুনলাম, মানে ওই প্রচারণা থেকে। তাকে দিয়ে একেবারে ভুয়া একটা ইয়া করে, রাজগুবি রাজগবি মানে। আচ্ছা, এই আইটেমটা করার সময়, এই যে ভিডিও কন্টেন্টটা তারা করছে, করার সময় কি আপনার বক্তব্য নেওয়ার জন্য ইলিয়াস হোসেন আপনার সাথে কোনো যোগাযোগ করেছে? না, আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। বাট আমার অফিসে গোয়েন্দা লাগিয়েছিল, সেটা বুঝি কিছু কিছু জিনিস তারা, আমি হয়তো স্ক্রিপ্টিং করি, লিখি, কথাবার্তা বলি ছাত্রদের সাথে, এর কিছু কিছু জিনিস তারা কায়দা করে রেকর্ড করেছে, আমি তা বুঝলাম আর কি। হ্যাঁ, আপনার একটা ডায়েরি দেখানো হয়েছে, ওই তো ডায়েরি, 10 জন 11 জনের নাম লেখা আছে। হ্যাঁ, এটা ওখানে আবার সর্বশেষ এখন আমার নামও আছে। না, এটা আমি চিন্তা করতেছিলাম যে আমি এমন একটা বোর্ড করব জি, যে আমি মরে গেলে তো এই প্রতিষ্ঠানটা চলতে হবে। জি, এখন কারা চালাবে এটা? তার জন্য আমি ডক্টর কায়কোবাদ, তারপরে ডক্টর জাহিদ, এরকম কিছু লোকজন যারা, তাদেরকে আমার মনে হয়েছে যে এরা একটু ত্যাগী প্রকৃতির, তাদের কথা আমি চিন্তা করতেছি। সেভাবে কি আপনি আমার নাম ঢুকিয়েছিলেন? সেভাবে আপনার নাম, কিন্তু আমি তো আপনার সাথে কোনো আলাপ করিনি। আলাপ আপনার সাথেও আমিও করিনি, তাই স্যারের সাথেও করিনি। এটা আমার আপনার নিজের মনে তো আছে, নিজের ব্রেনে আমি ওই আমার একটা বদভ্যাস আছে, জি, সব সময় লেখালেখি করি। আচ্ছা আচ্ছা, তো এই বিষয়টা যখন আমার মাথায় আসছে, তো আমি লেখালেখি করি। কেউ একজন এটাকে হয় কাগজটাকে নিয়ে গেছে, অথবা এটাকে ফটো ছবি করছে। আচ্ছা, আমার অফিসে তো লোকজন আসে, ছাত্ররা আসে, টিচাররা। আমি এইসব ব্যাপারে খুব লিবারাল, সারা জীবনে তো শিক্ষক। জি, যদিও আমি 68 থেকে 72 4 ব্যাচের কম্বাইন্ড বিসিএস এ ফার্স্ট হয়েছিলাম। আপনি বিসিএস এ ফার্স্ট হয়েছিলেন? ফার্স্ট হয়েছিলাম, 18 দিন চাকরিও করছি। তারপরে ওই আমার ওই ডাবল মাস্টার্স, যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট জিআইএম থেকে, জি, ওদের 18 বছরের রেকর্ড ভেঙে ফার্স্ট হয়। তখন ওরা ওই জায়গায় ডিজি বললো যে তোমার আমি পিএইচডি করতে পাঠাচ্ছি, তুমি ওই করার দরকার নাই, বিসিএস এ দেওয়া দরকার নাই। আচ্ছা, ওনার আবার 2 ভাই তখন সেক্রেটারি, একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নুরুল ইসলাম, আর একজন ফাইন্যান্স সেক্রেটারি মতিউল ইসলাম। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলি এখানে, যে আপনার ওই ইলিয়াসের এই আলোচনায় জি, ডক্টর ফারজানা আলম নামে একজন কথা এসেছে। জি, তো উনি তো আপনার এখানে